হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের যেমন করে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ আলোচনা চলছিল, তারই আরেকটি ক্লাস আজকে। এর আগে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউর আমরা কি চ্যাপ্টার করে নিয়েছি সেটা একটু বলে দিই। এর আগে সেট রিলেশন ম্যাপিং এবং গ্রুপ থিওরি, মানে গ্রুপ থিওরি থেকে সাইক্লিক গ্রুপ অবধি এই সমস্ত আলোচনাগুলো হয়ে গেছে। যারা এগুলো দেখেননি তারা যদি দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন। ওখান থেকে এসএলএসটি ম্যাথামেটিক্স এমসিকিউ নামে একটা ফোল্ডার পাবেন, ওই ফোল্ডারে গিয়ে দেখে নিতে পারেন। আজকে কি করব? আজকে হচ্ছে রিং থিওরি, মানে রিং, ফিল্ড, সাবরিং, সাবফিল্ড, এই সমস্ত জিনিসের উপরে এমসিকিউ আলোচনা করব। মোট কটা ভিডিও হবে? মোট হচ্ছে 2টো ভিডিও হবে। আজকের ক্লাসে 10টা কোশ্চেন থাকবে, আরেকটা ক্লাসে মোট হচ্ছে 10টা কোশ্চেন। এই 10-20-20টা কোশ্চেন হবে। তারপরে আপনারা এমসিকিউ বই ধরে আরও এমসিকিউ প্র্যাকটিস করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে এটা হচ্ছে 9, 10 না 11, 12-এর জন্য। তার উত্তর দিচ্ছি যে এখন হচ্ছে যে সমস্ত এমসিকিউ ভিডিওগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো হচ্ছে 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রেই আছে, মানে দুটো পার্টেই আছে। তো যারা 9, 10 দেবেন তারাও দেখতে পারেন, যারা 11, 12 দেবেন তারাও দেখতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, দেরি না করে চলুন ক্লাসটা শুরু করি। দেখুন এখানটা কী বলেছে, বলছে ইফ ইন এ রিং আর এইটা হোল্ড করছে, তাহলে বলেছে এই রিংটা কমিউটেটিভ, নন কমিউটেটিভ, বুলিয়ান আর নান অফ দিস। কমিউটেটিভ রিং ব্যাপারটা জানা আছে, মানে রিং হবে তার সাথে কমিউটেটিভ প্রপার্টি, অর্থাৎ এবি ইকুয়াল টু বিএ ঘটবে ফর অল এবি বিলংস টু আর। নন কমিউটেটিভ মানে কিছু ক্ষেত্রে ঘটবে না, এটা সবাই জানি আমরা। এখানে বুলিয়ান, রিংটা বলছে বুলিয়ান। এই বুলিয়ান রিংয়ের ব্যাপারটা একটু বলে দিই। যদি দেখেন কোনো একটা রিং আর এর মধ্যে এ স্কোয়ার সমান এ ঘটছে সমস্ত আর এর এলিমেন্টের জন্য, তখন সেই রিংটাকে বলা হয় বুলিয়ান। ঠিক আছে? বাস, এবার আমাদেরকে সলভ করতে হবে। তো আমরা বেশি কিছু না ভেবে চলুন একটা কাজ করি, এইটাকে একটু ভেঙে নিই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে? এখানে ডিস্ট্রিবিউটিভ ল, রিং মানে কি? রিং মানে হচ্ছে আর প্লাস হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, আর ডট হচ্ছে সেমি গ্রুপ, আর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিগুলো হোল্ড করবে। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির সাহায্যে এটাকে যদি ভেঙে দিই তাহলে কী হবে? এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আরও ভাঙি তাহলে কী হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ গুণ করলে এ স্কোয়ার, এ বি গুণ করলে মাইনাস এ বি এ গুণ করলে প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার। এবার দেখুন আর প্লাস এটা হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে যেহেতু অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে অবশ্যই এর মধ্যে কি ক্যান্সেলেশন লগুলো হোল্ড করবে। তাহলে এখানটা এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে হচ্ছে এখানটায় 0 এলিমেন্ট পড়ে থাকবে রিংয়ের, আর এখানটায় এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার, তাহলে মাইনাস এবি প্লাস বি এ। এবার দুদিকে যদি আমরা এবি অ্যাড করি তাহলে এবি প্লাস 0 মানে এবি মাইনাস এবি 0 এলিমেন্ট দেবে, আর বি এ পড়ে থাকবে। তাহলে এবি সমান যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো রিংটাকে কমিউটেটিভ। আশা করছি ক্লিয়ার হলো। এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিং ইজ নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। এই রিংগুলোর মধ্যে, এগুলো প্রত্যেকেই রিং, আমরা জানি, আমরা রিংয়ের একদম শুরুতেই পড়ে এসেছি যে জেড প্লাস ডট এটা রিং ফর্ম করে, জেড 6 প্লাস ডট এটা রিং ফর্ম করে, জেড 5 প্লাস ডট, জেড 13 প্লাস ডট, এগুলো প্রত্যেকেই রিং ফর্ম করে। ঠিক আছে? তো এই রিংগুলোর মধ্যে কোনটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন নয়? আমি জানি অনেকেই ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা হয়তো ভুলে গেছেন বা একটু মনে করতে কষ্ট হয়, আবার অনেকে একদম এক্সপার্ট, আমি না অস্বীকার করছি না। ঠিক আছে? তো যারা ভুলে গেছেন বা পড়ার পরে মনে রাখতে পারেন না, তাদের জন্য আমি নিজস্ব একটা ট্রিক বলছি, সেই ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারবেন। ইন্টিগ্রাল ডোমেন, আমি সেটাকে একটু লিখছি, একটু বড় হাতে লিখছি। হ্যাঁ, ইন্টিগ্রাল, বানানটা ঠিক লিখছি তো? ইন্টিগ্রাল, GRL, হ্যাঁ ঠিক আছে। ডোমেন, DOMAIN, ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে? ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশনটা আমি এই লাস্টের 3টে অক্ষর দিয়ে বের করে দেবো। ঠিক আছে? ইন্টিগ্রাল ডোমেনটা রিংয়ের পরের চ্যাপ্টার, তাহলে ইন্টিগ্রাল ডোমেনটাকে তো রিং হতেই হবে। তাহলে রিং যোগ এ ফর হচ্ছে অ্যাবিলিয়ান। এবার আপনি বলবেন রিং তো অ্যাবিলিয়ান হয় না, রিং তো কমিউটেটিভ হয়। গ্রুপের ক্ষেত্রে অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ ইউজ করা যায়, মানছি। তবু আমরা মনে করার ক্ষেত্রে এ ফর অ্যাবিলিয়ান মনে করে কমিউটেটিভ লিখতেই পারি, তাই না? তাহলে এ ফর অ্যাবিলিয়ান, কিন্তু অ্যাবিলিয়ান রিং হয় না, রিং হয় কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভ। ঠিক আছে? কমিউটেটিভ যোগ আই ফর সবাই জানি আমরা, আই ফর ইউনিটি।
আই ফর হচ্ছে ইউনিটি মানে মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে যে আইডেন্টিটি হয় তাকে বলা হয় ইউনিটি। তাহলে আই ফর আই লিখতে পারি বা ইউনিটি লিখতে পারি, একই কথা। যোগ এন ফর নো ডিভিজর অফ জিরো, এন ফর এন স্টার্ট হচ্ছে এন দিয়ে, নো এর এন হচ্ছে স্টার্ট, তাহলে নো ডিভিজর অফ জিরো, বাস হয়ে গেল। তার মানে কি, যে রিংটা হচ্ছে কমিউটেটিভ এবং রিংয়ের মধ্যে যদি ইউনিটি থাকে এবং রিং যদি কোনো ডিভিজর অফ জিরো কন্টেন্ট না করে, নো ডিভিজর অফ জিরো, কোনো ডিভিজর অফ জিরো থাকবে না, তবেই সেটাকে বলবো ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, তাহলে এটাকে একটু গুছিয়ে বললে কী হবে, a non-trivial ring with unity, which is commutative and contains no divisor of zero is called integral domain। বাস, আপনি যদি অত কিছু না মনে রাখতে পারেন দরকার নেই, খালি মনে রাখবেন রিংয়ের পরের চ্যাপ্টার ইন্টিগ্রাল ডোমেন, তাহলে রিং তারপর কমিউটেটিভ করতে আসছে, এ ফর অ্যাবিলিয়ানের পরিবর্তে কমিউটেটিভ লিখবো, আই ফর ইউনিটি লিখলাম, এন ফর নো ডিভিজর অফ জিরো, বাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন নয় দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা জেড প্লাস ডট কিন্তু এটা ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, আচ্ছা Z6 প্লাস ডট, Z6 এর মেম্বারগুলো কারা কারা একটু লিখি, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। 6 থাকলে 6-এর আগে অবধি নিয়ে যাবেন। ঠিক আছে, 5 থাকলে 5-এর আগে অবধি অর্থাৎ 4 অবধি যাবে, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 অবধি যাবে, Z13 জন্য 12 অবধি যাবে। ঠিক আছে, এত ক্লিয়ার। আচ্ছা এবার দেখুন, যদি আমরা এখানটায় 2 আর 3কে গুণ করি তাহলে কত দেবে, 3 দুগুণে 6, কিন্তু 6 তো এখানে এলিমেন্ট নয়, হ্যাঁ, ওই জন্য 6টাকে আমরা লিখবো না। 6টাকে কীভাবে লিখতে হয় না, 6কে এই 6 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হয়, 6 একে 6, তাহলে ভাগশেষ হয়ে যাচ্ছে 0, তাহলে এই 6-এর পরিবর্তে আমরা লিখবো কত, 0। এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। ধরুন 3.4 আছে, 3.4, তাহলে কত লিখবো, 3.4 করলে কিন্তু 12 লেখা যাবে না, কারণ 12 হচ্ছে 5-এর বড় হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে 5-এর বড় হয়ে যাবে তাহলে সেটাকে 12টাকে কী করবো, এই 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দুগুণে 12, তাহলে 0, তাহলে এটাও হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা আরও ধরুন আরেকটা উদাহরণ দিই, তাহলে ধরুন 2 4 8, 2.4, 2 4 8, 8টাও হচ্ছে 6 থেকে বড়, এই 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 8 যদি হয় তাহলে সেটাকেও আমরা 6 দিয়ে ভাগ করব, আর 2 ভাগশেষ, তাহলে এটাকে লিখবো 2 বার। ঠিক আছে, বাস। এবারে আমরা এখানটা লক্ষ্য করছি যে 2 বার আর 3 বার এই দুটো গুণ করলে 0 এলিমেন্টটা চলে আসছে। Z6 প্লাস ডট, এটা একটা রিং, এই রিংয়ের 0 এলিমেন্টটা হচ্ছে ক্লাস 0। ঠিক আছে, তাহলে দুটো হচ্ছে নন জিরো এলিমেন্ট, দুটো নন জিরো এলিমেন্টের গুণ করে যখন 0 এলিমেন্ট পাওয়া যায় তখন সেটাকে বলা হয় ডিভিজর অফ জিরো কন্টেন্ট করছে। ঠিক আছে, কিন্তু আমার ইন্টিগ্রাল ডোমেন হওয়ার শর্ত কি, ইন্টিগ্রাল ডোমেন বলে আমি কোনো যেন জিরো ডিভিজর বা ডিভিজর অফ জিরো না দেখতে পাই, ইন্টিগ্রাল ডোমেন পরিষ্কার শর্ত দিয়ে দিয়েছে। আমি সেটাই হব যেখানে কোনো ডিভিজর অফ জিরো থাকবে না, কিন্তু এখানে আমরা দেখছি যেখানে এই যে রিংটা আছে, এই রিংটা ডিভিজর অফ জিরো কন্টেন্ট করছে। 2 হচ্ছে একটা ডিভিজর অফ জিরো, 3 হচ্ছে একটা ডিভিজর অফ জিরো, হ্যাঁ, আপনি এভাবে ভাবতে পারেন 4ও একটা ডিভিজর অফ জিরো, কারণ দুটো নন জিরো এলিমেন্টের গুণফল হচ্ছে 0 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে যেই মুহূর্তে আমরা দেখছি Z6-এর মধ্যে দুটো নন জিরো এলিমেন্টের প্রোডাক্ট 0 হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওটাকে বলবো ইন্টিগ্রাল ডোমেন নয়। ঠিক আছে, তাহলে এই Z6টা হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন নয়। ঠিক আছে, বাস পরিষ্কার। ঠিক আছে, আপনি জেডের মধ্যে এমন দুটো এলিমেন্ট কই দেখান, দুটো নন জিরো এলিমেন্ট দেখান, দুটো নন জিরো এলিমেন্টের গুণফল 0 কই দেখান, কোনোদিন সম্ভব না। Z5-এর মধ্যেও আপনি দেখাতে পারবেন না। Z5 এলিমেন্টকে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, কই দুটো নন জিরো এলিমেন্টের দেখান। আপনি বলবেন কেন, 3.4 করলে তো 0 চলে আসবে। আমি বলবো না, 3 4 গুণ করলে হয় 12, কিন্তু এটা Z6 নয়, এটা Z5, তাহলে এখানে 5 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হবে, 5 দুগুণে 10, 2, তাহলে এটা হচ্ছে 0 হবে না, এটা হচ্ছে 2 হবে। ঠিক আছে, আপনি করে দেখুন, দেখবেন হবে না। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। চলুন আরও কোশ্চেন আনছি, সলভ করবো। দেখুন আরও দুটো কোশ্চেন কী বলছে এখানটা বলছে Z6 প্লাসের কোনো ডিভিজর অফ জিরো নেই, 3টে ডিভিজর অফ জিরো আছে, 4টে ডিভিজর অফ জিরো আছে, 2টো ডিভিজর অফ জিরো আছে। মোদ্দা কথা হচ্ছে বলছে যে Z6-এর কটা ডিভিজর অফ জিরো আছে বের করতে। তাহলে একটা কাজ করি, আসুন Z6 যার এলিমেন্টগুলো কে না, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। এখানটায় দেখব যে 2 বার, মানে আমরা দেখলাম। আচ্ছা প্রথমে একটা কাজ করি, আসুন একবারের সাথে কাকে গুণ করলে 0 বার আসে সেটা একটু দেখি। একের সাথে 0 গুণ করলে 0 বার আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে ডিভিজর অফ জিরো ক্ষেত্রে ডিভিজর অফ জিরো তারাই হয় যারা কিনা
নন জিরো এলিমেন্ট, তাদের মধ্যে ডিভিজর অফ জিরো চেক করতে হয়। মানে জিরো এলিমেন্টটা কোনোদিন ডিভিজর অফ জিরো হতে পারে না, ঠিক আছে, ডিভিজর অফ জিরো ডেফিনেশন ছিল, ওই জন্য এখানে জিরো লেখাই যাবে না, ঠিক আছে। আচ্ছা, ডিভিজর অফ জিরো খুঁজতে হয়, দুটো নন জিরো এলিমেন্টের গুণ করে জিরো এলিমেন্ট আনতে হবে। তো যদি জিরো এলিমেন্ট নিয়ে আসি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে একের সাথে 2 গুণ করলে 2 হবে, একের সাথে 3 গুণ করলে 3 হবে, একের সাথে 4 গুণ করলে 4 হবে, কারণ এগুলো এলিমেন্ট মধ্যেই পড়ছে। একের সাথে 5 গুণ করলে 5 হবে, কেউ 0 বারের সাথে সমান নয়। তাহলে একবারকে নিয়ে ভাবাই যাবে না, 2 বারকে নিয়ে ভাবি। 2 এর সাথে 1 গুণ করলে 2, 0 নয়। 2 3, হ্যাঁ 2 3 6 বার, 6 বারকে মানে 6কে 6 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে এইটা হচ্ছে 0 বার। 2 4 8, 6 দিয়ে ভাগ করলে 2 হবে না। 2 5 10, 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হবে না, বাদ। এবার 3 দিয়ে ভাবি, 3 ডট 3 দুগুণে 6, 3 দুগুণে করলে 0 হবে, বাট যেহেতু এখানটা করে নিয়েছে ওই জন্য আর এটা লিখছি না, ঠিক আছে। 3 4 12, 3 4 12, 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0, তাহলে এটাও কিন্তু 0 বার, ঠিক আছে। 3 5 15, 15কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 3, তাহলে ওটা বাদ, ঠিক আছে। আচ্ছা, এবার 4 দিয়ে ভাবলে তাহলে 4 ডট 3 বার করলে তো 0 হবে, 4 ডট 3 করলে 0, এবার 3 নিয়ে ভাবছি না কারণ এগুলো লিখে দেওয়া হয়েছে, হ্যাঁ, ওটা ভাবার দরকার নেই। তাহলে 4 3 12, 4 5 20, 20কে যদি 6 দিয়ে ভাগ করা, 6 3 18 2, না 0 বার নয়, বাদ। আর 4 3 12 লিখে দেওয়া আছে, 4 2 8, না হবে না, তাহলে বাদ। তাহলে এখানে 0 বার, তাহলে এখানে ডিভিজর অফ 0 কে 2 একটা 0 ডিভিজর, 3 একটা 0 ডিভিজর, 4 একটা 0 ডিভিজর, ঠিক আছে, 4 একটা ডিভিজর, এই তিনটেই হচ্ছে ডিভিজর অফ 0। এছাড়া কিন্তু আর কোনো ডিভিজর অফ 0 নেই, ঠিক আছে। তাহলে এখানে মোট কটা ডিভিজর অফ 0 থাকবে? 3টে, তাহলে অপশান বি ইজ কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার 4 দাগ দেখুন, বলছে লেট আর বি এ রিং হোয়ার আর ইকুয়াল টু Z6 প্লাস ডট, দেন ক্যারেক্টারিস্টিক অফ রিং আর। ক্যারেক্টারিস্টিক অফ রিং আর একদম সহজ করে বলছি। ক্যারেক্টারিস্টিক ব্যাপারটা কি? ক্যারেক্টারিস্টিক রিংটা হচ্ছে এই রিংয়ের প্রত্যেকটা এলিমেন্টকে যদি ধরুন আমরা মিনিমাম 3 বার যোগ করলে প্রত্যেকটা এলিমেন্টকে, কিন্তু যদি মিনিমাম 3 বার যোগ করলে আমরা যদি 0 এলিমেন্টটা পেয়ে যাই, অর্থাৎ 0 বার যদি পেয়ে যাই, তাহলে বলবো ক্যারেক্টারিস্টিক অফ রিংটা হচ্ছে 3। যদি রিংয়ের প্রত্যেকটা এলিমেন্টকে মিনিমাম 4 বার যোগ করলে আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাই, তখন ক্যারেক্টারিস্টিক অফ রিংটা বলবো 4, ঠিক আছে। এবার আপনার মনে প্রশ্ন আসছে, যদি ধরুন আমরা এরকম করে যতইবার যোগ করি না কেন, যদি কোনো 0 এলিমেন্ট না পাই, তখন কী করবো? তখন ক্যারেক্টারিস্টিক অফ রিংটাকে লিখে দেওয়া হবে 0, ঠিক আছে। তখন 0 লিখে দেওয়া হবে। তো আপাতত এখন দেখিয়ে আসুন যে এখানটা ক্যারেক্টারিস্টিক রিংটা কত হচ্ছে। Z6 এর এলিমেন্টগুলো কে? এই সব এলিমেন্টগুলো আছে। এবারে যদি রিংয়ের মধ্যে ইউনিটি থাকে, ইউনিটি কিন্তু রিংয়ের মধ্যে নাও থাকতে পারে। যদি রিংয়ের মধ্যে ইউনিটি থাকে, তখন আমাদের ক্যারেক্টারিস্টিক অফ রিংটা খুঁজে বের করাটা একটু সহজ হয়ে যায়। কেন সহজ হয়ে যায়? কারণ ওই ইউনিটিটাকে মিনিমাম কতবার যোগ করলে আমরা 0 এলিমেন্টটা পাই, সেইটা যদি বিচার করি তাহলেই কিন্তু হয়ে যায়। এরকম থিওরাম আছে। তো 1 + 1 করলে 2, 2টা 0 বারের সাথে সমান নয়। 1 + 1 + 3, 3 বারটাও 0 বারের সাথে সমান নয়। আমরা ক্লিয়ার হয়ে যাচ্ছি, এটাকে মিনিমাম 6 বার যোগ করতে হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 বার যোগ করলে 1 2 3 4 5 6, 6 বার হবে। আর 6 বার মানে কিন্তু 0 বার, ঠিক আছে। 6 বার লেখা যায় না, লিখতে হবে আপনাকে এগুলোর মধ্যে। তো 6 বার মানে 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাহলে 0 বার লিখতে হবে। তাহলে আমরা এখানটা দেখছি 6 × 1 বার হচ্ছে 0। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক রিংটাকে কত বলবো? ক্যারেক্টারিস্টিক রিংটাকে বলবো 6, ঠিক আছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এখানটায় 6 বার না যোগ করে আমি তো চাইলে এটাকে 12 বারও যোগ করতে পারতাম। 12 বার যোগ করলে কত হতো? 12 বার। আর 12 বার মানে কি? 6 2 12 ভাগশেষ 0। তাহলে তখন আমার 1 বার প্লাস 1 বার করে এরকম করে যদি 12 বার যোগ করতাম, 12 টাইমস, তখনও 0 বার হতো। তাহলে 12 × 1 বার সমান 0 বার হতো। তাহলে 12টাকেও তো ক্যারেক্টারিস্টিক অফ রিং বলতে পারি না, 12টাকে বলতে পারবো না, কারণ ক্যারেক্টারিস্টিক রিং বলে মিনিমাম কতবার যোগ করতে হবে। আমি 6 বার যোগ করলে 0 হবে, 12 বার যোগ করলে 0 হবে, 18 বার যোগ করলে 0 হবে, সব ঠিক, কিন্তু মিনিমাম 6 বার যোগ করলে 0 হবে। ওই জন্য ক্যারেক্টারিস্টিক রিংটাকে বলা হচ্ছে 6, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তাহলে ক্যারেক্টারিস্টিক রিংটা হচ্ছে 6, ঠিক আছে। ম্যাক্সিমাম রিংয়েরই ইউনিটি থেকে যায়, আপনি খালি রিংয়ের মধ্যে ইউনিটিটাকে তুলবেন আর ইউনিটিটাকে তুলে এরকম যোগ করবেন। মিনিমাম যতবার যোগ করলে এই 0 এলিমেন্টটা পেয়ে যাবেন, সেই ততবার ওই মিনিমাম ততবারটাই হয়ে যাবে আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং। এখানটা মিনিমাম 6 বার, ওই জন্য 6 হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য রিং, ঠিক আছে। আশা করি বুঝে গেল। এবারে দেখুন আর দুটো অঙ্ক কি বলছে। ইন এ বুলিয়ান রিং হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু।
একটা বুলিয়ান রিংয়ে কোনটা ট্রু নয়। বুলিয়ান রিংয়ের ডেফিনেশনটা একটু আগে বলেছি। বুলিয়ান রিংয়ের ডেফিনেশন কি না, এ স্কোয়ার সমান এ হবে ফর অল এ বিলংস টু আর। রিংয়ের মধ্যে যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এ স্কোয়ার সমান এ হোল্ড করবে, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এগুলোকে চেক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক আর সমান 2, ক্যারেক্টারিস্টিক আর সমান 2, এটা দেখানো মানে কি দেখাতে হবে বুঝতেই পারছেন। একটু আগে বলেছি ক্যারেক্টারিস্টিক অফ রিং কি মিনিমাম লিস্ট পজিটিভ ইন্টিজার এখানে দিতে হবে, হ্যাঁ লিস্ট পজিটিভ ইন্টিজার যাতে করে 0 হবে। তাহলে 2a = 0 দেখাতে হবে, এটার মানে হচ্ছে 2a সমান 0, ঠিক আছে। আচ্ছা, এটা তো পরিষ্কার বলেই আছে। আর ইজ কমিউনিটি মানে কি না ab সমান ba দেখাতে হবে, ঠিক আছে। বাস, তাহলে চলুন একটা একটা করে শুরু করি। এ যদি রিংয়ের এলিমেন্ট হয়, তাহলে a প্লাস এটাও রিংয়ের এলিমেন্ট হবে, a প্লাস এটাও রিংয়ের এলিমেন্ট হবে, ঠিক আছে, বাই ক্লোজার প্রপার্টি অফ অ্যাডিশন। তাহলে a প্লাস এটা যেহেতু আর এর এলিমেন্ট, আর বুলিয়ান রিং কী বলে, বুলিয়ান রিং বলে আর এর যে কোনো এলিমেন্টকে যদি বর্গ করা হয় তাহলে কি হবে, সেই এলিমেন্টটাই ফেরত আসে। এই দেখুন এ স্কোয়ার সমান এ, যে কোনো এলিমেন্ট, এটা শুধুমাত্র এর জন্য নয়, রিংয়ের যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে সত্য। তাহলে এ প্লাস এটা যেহেতু রিংয়ের এলিমেন্ট, তাহলে এ প্লাস এর স্কোয়ার করলেও এ হবে। এবার এ প্লাস এর স্কোয়ার মানে এ প্লাস এ ইন্টু এ প্লাস এ সমান এ প্লাস এ। এবার এটাকে যদি ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে ভেঙে দেওয়া হয় তাহলে কী হবে, এ ইন্টু এ প্লাস এ প্লাস এ ইন্টু এ প্লাস এ সমান এ প্লাস এ। এটাকে যদি গুণ করা হয় তাহলে এ গুণ করলে এ স্কোয়ার, আবার এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ প্লাস এ। এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হচ্ছে এ। বুলিয়ান রিং তো, বুলিয়ান রিং মানে যে কোনো এলিমেন্টের মাথায় 2 থাকলে সেই এলিমেন্টটা চলে আসবে। তাহলে এটাও এ সমান এ প্লাস এ, ঠিক আছে। এবার এবার হচ্ছে লেফট ক্যান্সেলেশন লো হোল্ড করবে, রাইট ক্যান্সেলেশন লো হোল্ড করবে, এটা কেটে যাবে, এটা কেটে যাবে। তাহলে এ প্লাস এটা মধ্যিখানে এ প্লাস এটা সমান 0 এলিমেন্ট হবে, আর এ প্লাস এ মানে 2a। তাহলে 2a = যদি 0 হয়ে যায়, এটা তো শুধু এর জন্য নয়, ফর অল এ বিলংস টু আর। আমরা এখানে এটাকে আরবিটারি তুলেছিলাম, তাই তো। তাহলে এখানটা ক্যারেক্টারিস্টিক রিংটা কত বলবো, ক্যারেক্টারিস্টিক রিংটা বলবো 2, ঠিক আছে। তাহলে এটা সত্য কথা, কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা সত্য নয়। তাহলে এটা সত্য আছে, এটার দিকে তাকিয়ে লাভ নেই। এবার এটা a প্লাস b = 0 ইমপ্লাই করবে a প্লাস বি ইমপ্লাই করবে a = b। এটা দেখি চেক করি আসুন। তাহলে a প্লাস বি = 0, a প্লাস বি যদি 0 হয়ে যায় তাহলে একটা কাজ করি, a প্লাস বিটাকে লিখি 0 মানে হচ্ছে আপনার, আচ্ছা একটা কাজ করি, 0টাকে লিখি a প্লাস এ। কেন না, এই যে প্রমাণ করলাম কষ্ট করে a প্লাস এ সমান 0। রিংয়ের যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে 2a সমান 0 হবে বা a প্লাস এ সমান 0 হবে, কারণ ক্যারেক্টারিস্টিক রিং তো 2 প্রমাণ করে দিলাম, তাই না। আপনার ইচ্ছে হলে এখানটায় আপনি a প্লাস এ না করে আপনি b প্লাস বিও করতে পারেন, কোনো সমস্যা নেই। b প্লাস বিটাও 0 হবে, 2bটা তো 0। ক্যারেক্টারিস্টিক রিং 2 মানে কি, মানে যে কোনো এলিমেন্টের সামনে 2 দিলে সেটা 0 আসবে, ঠিক আছে। তো যদি b প্লাস বি লিখি তাহলে এখানটায় বি রাইট ক্যান্সেলেশন লো হোল্ড করে বি কেটে যাবে, তাহলে a সমান b। আর আপনার যদি মনে হয় a প্লাস এ লিখবেন তাহলেও ঠিক আছে, তাহলে লেফট ক্যান্সেলেশন লো দিয়ে a কেটে যাবে, তাহলে b সমান a হয়ে যাবে, তার মানে এটাও ঠিক আছে। a প্লাস বি সমান 0 কি ইমপ্লাই করলে a সমান b, এই তো ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার আর ইজ কমিউটেটিভ মানে কি, কমিউটেটিভ মানে ab সমান ba, এটা দেখাতে হবে, ঠিক আছে। এবার এটা চেক করি চলুন। ab সমান ba দেখানোর জন্য কি করব, প্রথম কাজ এ বি হচ্ছে দুটো রিংয়ের এলিমেন্ট তুলে নিতে হবে। যেহেতু এ বি দুটো রিংয়ের এলিমেন্ট, আবার রিংটা হচ্ছে বুলিয়ান, তাহলে এইগুলো আমাদের হাতে আছে, a স্কোয়ার সমান a আর b স্কোয়ার সমান b, আর আমাদেরকে দেখাতে হবে a b সমান b। আচ্ছা, এ বি যদি রিংয়ের এলিমেন্ট হয় তাহলে a প্লাস বিটাও রিংয়ের এলিমেন্ট, আচ্ছা তাহলে যেহেতু রিংয়ের এলিমেন্ট, তাহলে এটাকে যদি বর্গ করি তাহলে সেই জিনিসটাই ফেরত আসবে, কারণ এটা বুলিয়ান রিং। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার সমান যদি a প্লাস বি হয়, তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে এটা হচ্ছে a প্লাস বি। এবার ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে যদি আবার সেই গুণ করি, এটা আমি স্টেপ জাম্প করছি এখানটায়, এ গুণ করলে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বিএ প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার সমান a প্লাস বি। আচ্ছা, a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে a, b স্কোয়ার মানে b, তাহলে a প্লাস এ বি প্লাস বিএ প্লাস বি সমান a প্লাস বি। দেখুন a স্কোয়ার মানে a, b স্কোয়ার মানে b। এবার এ লেফট ক্যান্সেলেশন ল, বি রাইট ক্যান্সেলেশন দিয়ে উড়ে যাবে, তাহলে এটাকে ইমপ্লাই করবে এ বি প্লাস বিএ সমান 0। দেখুন এত ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি আসুন, যে এ বি প্লাস বিএটাকে আমাদেরকে এ বি সমান বিএ দেখাতে হবে,
তাহলে একটা কাজ করি হ্যাঁ, তাহলে জিরোটাকে আমি আচ্ছা জিরোটাকে আমি এরকম লিখতে পারি তো, ক্যারেক্টারিস্টিক অফ রিং 2, তার মানে কি 2a সমান 0। এই রিংয়ের যে কোনো এলিমেন্ট বসালেই হবে। এবার আমার ইচ্ছে হলো আমি রিংয়ের এলিমেন্টটা এবি বসাবো, তাহলে 2 ইন্টু এবিও 0 হবে, কারণ এবিটাও রিংয়ের এলিমেন্ট, তাই না? এবিটাও রিংয়ের এলিমেন্ট। একটু অন্যভাবে যদি ভাবেন তাহলে এখান থেকে ভাবুন a প্লাস a সমান 0 রিংয়ের যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে। এবিটাও তো একটা রিংয়ের এলিমেন্ট, এ বি এটাও তো একটা রিংয়ের এলিমেন্ট, তাহলে আমি এবি প্লাস এবিটাকেও 0 লিখতে পারি। তাহলে এই 0-র পরিবর্তে আমি এবি প্লাস এবি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আবার আপনি এভাবেও ভাবতে পারেন 2ab যদি 0 হয়ে যায় তাহলে 2abটাকে ভাঙলে এবি প্লাস এবি সমান 0, ঠিক আছে? এবার এবিকে লেফট ক্যান্সেলেশন দিয়ে যদি উড়িয়ে দিই তাহলে বিএ সমান এবি হয়ে যাচ্ছে, দেখুন বিএ সমান এবি, ঠিক আছে? তাহলে আর ইজ অবশ্যই কম্পিটিটিভ হবে, এটাও ঠিক। তাহলে সবগুলোই যখন ঠিক তাহলে নান অফ দিজ অ্যান্সার হবে, ঠিক আছে? এই বুলিয়ান রিংটা কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়তে পারে, খুব ইম্পর্টেন্ট। বুলিয়ান রিং দিয়ে একটা অঙ্ক পড়তেই পারে, হয় বুলিয়ান রিং বলে দেবে আপনাকে, আর তার নতুবা এটা বলে দেবে স্কোয়ার সমান এ ফর অল এ বিলংস টু আর, তার মানে আপনি বুঝে নেবেন যে ওটা বুলিয়ান রিংয়ের কথা বলছে। আর বুলিয়ান রিং সবসময় কম্পিটিটিভ হয়, বুলিয়ান রিংয়ের ক্যারেক্টারিস্টিক 2 হয়, বুলিয়ান রিংয়ের ক্ষেত্রে a প্লাস বি সমান 0 ইমপ্লাই করে a সমান বি, এই সমস্ত জিনিসগুলো মাথায় সেট করে রেখে দিন, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় অঙ্ক করতে হবে না, আপনি দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দেবেন, ঠিক আছে? বাস হয়ে গেল। এবার এই অঙ্কটা করার জন্য এখানে জায়গা লাগবে, তাহলে এই জিনিসগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, কি বলছে, এসটা হচ্ছে সাবরিংয়ের অঙ্ক দিয়েছে, তাহলে এসটা হচ্ছে সাবরিং কার না M2R ব্যাপারটা একটু বলি। M2R না, এ নিজের কথা বলে। এম মানে ম্যাট্রিক্স, 2 মানে 2/2 ম্যাট্রিক্স, আর মানে ম্যাট্রিক্সে যে এলিমেন্টগুলো থাকবে বা এন্ট্রিসগুলো থাকবে সেই এন্ট্রিসগুলো হবে একটা রিয়েল নাম্বার। আবার বলছি, এম ফর ম্যাট্রিক্স, 2 ফর 2/2 ম্যাট্রিক্স, আর ফর ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হবে প্রত্যেকটা একটা রিয়েল নাম্বার, ঠিক আছে? বাস। তো M2R একটা রিং ফর্ম করে। তো এবার বলছে এই এস সেটটা M2R এর সাবরিং হবে এবং যার মধ্যে ইউনিটি থাকবে। M2R এর সাবরিং হবে না এসটা। তারপরে থার্ড অপশান দিয়েছে যে M2R এর সাবরিং হবে কিন্তু তার মধ্যে ইউনিটি থাকবে না, ঠিক আছে? আর তা বলছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে সাবরিং হওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়, আমাদেরকে প্রথমে নন এমটি দেখাতে হয়। নন এমটি হবে, ওটা আমি দেখাচ্ছি না। তারপর দুটো শর্ত কি না, এ বি দুটো আরের মধ্যে থেকে তুলে নিয়ে দেখাতে হয় a মাইনাস বিটা আরের মধ্যে আছে, আর এ বি আরের মধ্যে থেকে তুলে দেখাতে হয় a ডট বিটা এসের মধ্যে আছে, তাহলেই বলা হয় এসটাকে সাবরিং a ডট পি। হ্যাঁ, তাহলে এখান থেকে দুটো এলিমেন্ট যদি তোলা হয়, একটা এলিমেন্ট ধরুন a1 b1 0 0, আরেকটা এলিমেন্ট তুললাম a2 b2 0 0, তাহলে দুজনের ডিফারেন্সটা দেখাতে হয়, দুজনের ডিফারেন্সটা এসের মধ্যে আছে, অবভিয়াস হবে a1 মাইনাস a2, এটা b1 মাইনাস b2 0 0, তাহলে এইটা আছে এই ফর্মেই আছে। এ বি রিয়েল নাম্বার হলে এটাও রিয়েল নাম্বার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা অবভিয়াসলি এসের এলিমেন্ট। আর দেখাতে হবে এই দুজনের গুণফলটা, a1 b1 0 0 আর a2 b2 0 0, এটার গুণফলটাও এসের মধ্যে থাকবে। অর্থাৎ এই যে গুণফলটা হবে সেটা হবে এই ফর্মে, নিচে যেন দুটো অবশ্যই 0 থাকে আর উপরে দুটো যাই থাকুক সেই দুটো যেন রিয়েল নাম্বার হয়। তাহলে এখানে গুণ করলে কী হবে, a1 a2 a1 b2 হ্যাঁ ঠিকই করছি 0 0 0, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা অবশ্যই এসের মধ্যেও থাকছে, কোনো সমস্যা নেই। তাহলে সাবরিং হয়ে গেল। এবার দেখতে হবে ইউনিটি আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিটিটা হয় কি বলুন তো 1 0 0 1 ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, 95% ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো এই জিনিসটা একবার চেক করুন, এই জিনিসটা কি এর মধ্যে পড়ছে এসের মধ্যে? একদমই নয়, কারণ এস বলে আমার এইখানে যেন 0 থাকে আর এ বলছে আমার এখানে 1 লাগবে, হবে না। তাহলে এইটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে আপনি এই অপশানটাই মেরে দেবেন যে এই যে সাবরিং আমি উইদাউট ইউনিটি। আর যদি বলেন যে যদি ইউনিটি অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে চেক করে একটু দেখে নিতে হবে, তবে থাকবে না, ঠিক আছে? তবু আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ইউনিটি যদি ধরতে হয় তাহলে ইউনিটি কী বলে, ইউনিটি বলে এ ই সমান এ হতে হবে। তাহলে যদি এ বি 0 0 তার সাথে ইউনিটি, এখানে ইউনিটি তো এরকম হবে না, ইউনিটি হবে একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সটা আপনি ধরুন e1 e2 0 0, ঠিক আছে, এটা ইউনিটি ধরছি। তাহলে এটার সাথে এটা গুণ করে এটাকেই ফেরত আসতে হবে,
তাহলে এ বি 0 0, তাহলে যদি গুণ করা হয় তাহলে এ ই ওয়ান এ ই টু 0 0 সমান এ বি 0 0, তাই তো? তাহলে এখানে এ ই ওয়ান সমান হচ্ছে এ ই টু সমান হচ্ছে বি। এবার আমাদেরকে ই ওয়ান ই টু বার করলে তবে এখান থেকে ইউনিটিটা বেরোবে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, রিংয়ের ইউনিটি কিন্তু ইউনিক হয়, ঠিক আছে? রিংয়ের ইউনিটি কিন্তু ইউনিক হয়, কেবলমাত্র একটা থাকবে যদি থাকে। তাহলে এ ই ওয়ান সমান যেহেতু এ ই ওয়ান সমান যেহেতু এ, তাহলে এটা যদি নট ইকাল টু 0 ধরি তাহলে ই ওয়ানটা হচ্ছে 1, আর কিন্তু এখানটা ই টু দ্বারা দেখুন বি বাই এ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমরা ইউনিটি লিখতে হয় তাহলে ইউনিটিটা হচ্ছে ই ওয়ানের জায়গায় 1, ই টুর জায়গায় বি বাই এ, তারপর হচ্ছে 0 0। এবার দেখুন এটা যদি ইউনিটি আমি ধরি, এটা কি ইউনিক হচ্ছে? এটা তো এ বির উপরে ডিপেন্ড করে বসে আছে। আপনি এখানটা ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে বদলাবেন, এ বিটাকে বিভিন্ন দেবেন, ধরুন এ দিলেন 3, বি সমান দিলেন 4, তখন ইউনিটি বলছে আমি 4/2 হব, মানে এখানে 2 হব। আবার আপনার ইচ্ছে হলো যে আপনি ম্যাট্রিক্সের এলিমেন্ট দেবেন, এলিমেন্ট দেবেন এখানটা 3, এখানে 7, তখন ইউনিটি বলছে আমি 7/3 হব। তাহলে ইউনিটি ইউনিক কী করে হয়? ইউনিটি যদি থাকে সেটা তো ইউনিক হবে। এবার আপনি বলুন এখানে ইউনিক কোথায় হচ্ছে? সেই হিসাবে কিন্তু ইউনিটি থাকবে না, ঠিক আছে? বাস, তাহলে এই অপশান সি ইজ কারেক্ট। বাস, হয়ে গেল। এবার দেখুন আরও দুটো অঙ্ক। এই দুটো অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা না একটু ঠকানো অঙ্ক। কী বলছে দেখুন, এ নন ট্রিভিয়াল ফাইনাইট কমিউটেটিভ রিং কন্টেনিং নো ডিভিজার অফ 0, কমিউটেটিভ ইন্টিগ্রাল ডোমেনের কথা উল্লেখ আছে। তো ইন্টিগ্রাল ডোমেন DOMAIN, এখানটা কী বলছে? ফাইনাইট কমিউটেটিভ, মানে এটা হয়ে গেল কমিউটেটিভ মানে অ্যাবিলিয়ান, মানে এখানটায় হ্যাভিং নো ডিভিজার অফ 0, মানে এটাও সিদ্ধ করে গেল। এবার বাকি রইল ইউনিটি থাকার কথা, কিন্তু এখানটা কোনো জায়গায় লেখা নেই। দেখুন ইউনিটি আছে কিনা, কোনো জায়গায় ইউনিটি লেখা নেই, দেখুন লেখা নেই না। তো এবার অপশান দিয়েছে যে অ্যান ইন্টিগ্রাল ডোমেন, নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন সিন্স ইট হ্যাজ নো ইউনিটি। তাহলে আপাতত দৃষ্টিতে দেখুন মনে হচ্ছে এটাই তাহলে সঠিক হবে, কারণ এখানে ইউনিটির কথা কোনো জায়গায় উল্লেখ নেই। নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন সিন্স ইট ইজ ফাইনাইট, আর এ কমিউটেটিভ রিং উইথাউট ইউনিটি, ঠিক আছে? তাহলে খুব চান্স আছে বিটা হবে। এটা ঠকানো অঙ্ক আগেই বলেছি, এটা কিন্তু বি অপশান হবে না। কেন হবে না? কারণ এখানে ইউনিটি ডাইরেক্টলি নেই, কিন্তু ইনডাইরেক্টলি বলা আছে। মানে একটা থিওরাম ছিল, মনে করুন রিংয়ের একদম প্রথমের দিকেই এস কে মাপা স্যারের বইতে ছিল, কী ছিল? এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিজার অফ 0 ইজ এ রিং উইথ ইউনিটি। আবার বলছি, এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিজার অফ 0 ইজ এ রিং উইথ ইউনিটি। এখানে যে ফাইনাইট কথাটা বলে দিয়েছে, এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং, এই নন ট্রিভিয়াল ফাইনাইট যদি হয়ে যায়, তাহলে সেই রিংটার মধ্যে ইউনিটি থাকবে। এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিজার অফ 0, হ্যাভিং নো ডিভিজার অফ 0 হতে হবে, ইজ এ রিং উইথ ইউনিটি, ঠিক আছে? বাস, তাহলে এটা কিন্তু ইউনিটি আছে। এ নন ট্রিভিয়াল ফাইনাইট রিং হ্যাভিং নো ডিভিজার অফ 0 ইজ এ রিং উইথ ইউনিটি। ওই থিওরাম অনুযায়ী এখানে ইউনিটি আছে, কারণ এখানে ফাইনাইট বলে দিয়েছে। তাহলে সেই হিসাবে যেহেতু ইউনিটিটাও আছে, তাহলে এটা অবশ্যই একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বোঝা গেল। এবার হচ্ছে দ্য ইউনিটস অফ দ্য রিং Z6 প্লাস ডট। ইউনিটস মানে কি না, যাদের হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে, ঠিক আছে? যেমন এই Z6-এর মধ্যে Z6 এলিমেন্ট ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এখানটায় 2-এর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। 2-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে 2-এর সাথে এমন একটা এলিমেন্ট গুণ করতে হবে, সরি একটু ভুল বললাম, 2-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই, 1-এর বা 5-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে। 5-এর সাথে এমন একটা এলিমেন্ট গুণ করতে হবে যা দুজনের গুণফল করলে ইউনিটিটা চলে আসে। এবার 5-এর সাথে যাকে গুণ করলে ইউনিটি আসবে তাকেই বলা হবে 5-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? আশা করি বোঝা গেল। এবার 5-এর সাথে কত গুণ করলে 1 বার আসে আপনি বলুন? 5 একে 5 হবে না, 5 গুণে 10, 10কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 4 ভাগশেষ 4 হবে না, আমার তো লাগবে 1। 5 3 15, 15 6 2 12 3 হবে, 5 4 20, 20কে 6 দিয়ে ভাগ করলে 6 3 8 2 হবে না। তাহলে এবার 5-এর সাথে 5 গুণ করলে 5 5 25, 25কে যদি 6 দিয়ে ভাগ করা হয়, 6 4 24, তাহলে 1 ভাগশেষ, তাহলে এটা 1, ঠিক আছে?
তাহলে 5 হচ্ছে একটা ইউনিট, কারণ 5-এর সাথে 5 বার গুণ করলে ইউনিটিটা চলে আসে, তাহলে 5কে বলা হবে ইউনিট। আর 5-এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্সকে বলা কোনটা, সেটাও 5 বার নিজে, সেটাও 5 বার নিজে। 1-1-1-এর সাথে কিছু একটা গুণ করলে 1 বার আসে, ইয়েস, তাহলে 1 বারটাও একটা ইউনিট। আর ইউনিট থাকবে, থাকবে না। 2 বারের সাথে আপনিই বলুন কী গুণ করলে 1 বার আসবে, আপনি নিজেই বলুন আমাকে, এগুলোর মধ্যে কিছু একটা বলুন, দেখবেন হবে না, হবেই না, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় কি তাহলে আমরা এইভাবে খুঁজবো, যদি Z6 না হয় এখানে Z12 দিয়ে যায়, তখন কীরকমভাবে খুঁজবো? উত্তর হচ্ছে না, এখানে এরকম করে খোঁজার দরকার নেই, এখানে আমরা থিওরাম অ্যাপ্লাই করে দেবো। থিওরাম অ্যাপ্লাই করলে খুব সহজে চলে আসবে। থিওরাম কী দাবি রাখে? থিওরাম দাবি রাখে যদি এখানটা Zn থাকে, তাহলে ইউনিট তারাই হবে যারা কিনা এনের সাথে এনের থেকে ছোট এবং এনের সাথে প্রাইম। একটু সহজ করে বললে 6 থেকে ছোট এবং 6-এর সাথে প্রাইমকে 1, কারণ GCD 1 আর 6 করলে 1 হয়, GCD 2 আর 6 করলে 1 হয়, একদমই না, 2 আর 6 GCD 2, কিন্তু আমার আনতে হবে 1, তাহলে 2 বাদ। 3 না, 3-6 করলে 3 হয়ে যাবে, আমার 1 দরকার। 4 তাও হবে না। 5, হ্যাঁ 5 হবে। 6 তো নেওয়া যাবে না, 6 তো নেওয়া যাবে না, কারণ 6 থেকে ছোট হতে হবে এবং 6-এর সাথে প্রাইম হতে হবে, ঠিক আছে। আর এবার আপনি যদি বলেন 6 থেকে ছোট 0 তো এখানে পড়ছে না, 0 নেওয়া যাবে না, কারণ 0 এলিমেন্টটা ইউনিট হয় না, ঠিক আছে, 0 এলিমেন্টটা ইউনিট হয় না, ওটা বাদ। 0 নিয়ে ভাববেন না, ঠিক আছে, ওটা বাদ। আর তাছাড়া 0-এর সাথে 6-এর GCD 1ও হয় না, 0-এর সাথে 6 GCD 6 হয়, ঠিক আছে। যাই হোক, তাহলে যদি দেয় যে এরকম Z6 দেয়, তাহলে আপনি কী করবেন, 6 থেকে ছোট এবং 6-এর সাথে প্রাইম কোন কোন নাম্বারগুলো আছে সেগুলো দেখবেন। যদি দেখেন 1 আর 5 হচ্ছে, তাহলে 1 আর 5 এরাই হয়ে যাবে ইউনিট, ঠিক আছে। তাহলে অপশান বি ইজ কারেক্ট। আশা করছি বোঝা গেল, ঠিক আছে। আরও দুটো কোশ্চেন নেবো, তাহলে 9 আর 10 হয়ে যাবে, হলে আজকের ক্লাসটা শেষ করব। তারপরের ক্লাসে 11 থেকে আবার শুরু করব 20 অবধি, ঠিক আছে। এবার দেখুন, এই লাস্টের এই দুটো অঙ্ক করি, আজকে ক্লাসটা শেষ করব। তো এখানটা কি বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা সত্য নয়। আচ্ছা, প্রথমে এটা বলেছে যে Zn প্লাস ডট এন এলিমেন্ট এম বার ইজ ইউনিট GCD Mn1, এটা একটু আগে বলেছি যে এনের থেকে ছোটো এবং এনের সাথে প্রাইম হলে ইউনিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা সত্য কথা। এইটা দেখুন, এইখানে বলেছে এভরি নন জিরো এলিমেন্ট ইন এ রিং হ্যাভিং নো ডিভিজর অফ জিরো ইজ ইউনিট, এটা কিন্তু সঠিক কথা নয়। যেমন একটা কাউন্টার এক্সাম্পল আপনাকে বলি, Z প্লাস ডট, এইটা হচ্ছে একটা রিং, এইটা কিন্তু একটা ইন্টিগ্রাল ডোমেনও বটে, ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। কেন না, এটা হচ্ছে কমিউটেটিভ। 2 এর মধ্যে ইউনিটি আছে, সেটা হচ্ছে 1, আর 3 এর মধ্যে কোনো ডিভিজর অফ জিরো নেই। মানে আপনি দুটো নন জিরো এলিমেন্ট গুণ করে কোনো দিন জিরো পাবেন না, কোনো দিন সম্ভব নয়। দুটোকে গুণ করে জিরো আনতে গেলে একটাকে অন্তত জিরো হতেই হবে, ঠিক আছে, বাস। এবারে কথাটা হচ্ছে, এবারে এই স্টেটমেন্টটা পড়ুন, আমি এইটা দিয়ে বিচার করব। এভরি নন জিরো এলিমেন্ট ইন এ রিং হ্যাভিং নো ডিভিজর অফ জিরো ইজ এ ইউনিট, মানে বলেছে এখানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট ইউনিট হবে। তাহলে আমি 2 তুলছি এই জেডের মধ্যে থেকে। এবার দেখব এই 2টা হচ্ছে ইউনিট হচ্ছে কি না। ইউনিট মানে কি না, যে এলিমেন্টটাকে ইউনিট বলবো তাকে ইউনিট তবেই বলা হবে যদি তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকে, মানে 2-এর সাথে এমন কিছু একটা গুণ করতে হবে যাতে করে ইউনিটি আসে, অর্থাৎ 1। এবং 2-এর সাথে যেটাকে গুণ করব সেটা অবশ্যই কিন্তু এই জেডের এলিমেন্ট হতে হবে। এবার আপনি বলুন 2-এর সাথে কাকে গুণ করলে 1 পাওয়া যায়, 1 এর 2-কে, কিন্তু 1 এর 2 তো জেডের এলিমেন্ট নয়, ঠিক আছে, তাহলে কিন্তু 2 কিন্তু ইউনিট নয়, ঠিক আছে। তাহলে এই কথাটা কিন্তু সঠিক নয়। এভরি নন জিরো এলিমেন্ট ইন এ রিং হ্যাভিং নো ডিভিজর অফ জিরো ইজ এ ইউনিট, না, এটা তো সঠিক কথা নয়। যেমন Z প্লাস ডটের 2 একটা নন জিরো এলিমেন্ট, হ্যাঁ, কিন্তু 2 একটা ইউনিট নয়। বাকি কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে। দেখুন, ইন এ রিং হ্যাভিং নো ডিভিজর অফ জিরো, হ্যাঁ, জেডের মধ্যে কোনো জিরো ডিভিশন নেই, ঠিক আছে। তো এই অপশানটাই হচ্ছে আমাদের এক্ষেত্রে চুজ করবো, এই অপশানটা। এইটাও কিন্তু ঠিকই আছে যে ইফ এ বি এন ইউনিট ইন আর উইথ ইউনিটি দেন এ ইজ নট এ ডিভিজর অফ জিরো, এটা থিওরাম আছে, দেখবেন ওই রিংয়ের শুরুর দিকে ইউনিট পার্টটা বলে দিই, তার নিচে থিওরাম আছে। তাহলে এইটা হচ্ছে আপনার সঠিক অপশান। দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন ইজ, এটা একটা হচ্ছে থিওরি বেসড কোয়েশ্চেন। আমাদের এরকম একটা থিওরি আছে যে দ্য ক্যারেক্টারিস্টিক অফ এন ইন্টিগ্রাল ডোমেন ইজ আইদার জিরো অর এ প্রাইম নাম্বার, ঠিক আছে। ইন্টিগ্রাল ডোমেনের ক্যারেক্টারিস্টিকটা হয় জিরো হবে, না একটা প্রাইম নাম্বার হবে। তাহলে এই অপশানটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই অবধি থাক।
খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং প্রিপারেশনটাও ভালো করে করুন। ধন্যবাদ, নমস্কার।